আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির ইতিহাসে এক বেদনাময় দিন। মহান মুক্তিযুদ্ধের 9 মাসের লড়াইয়ে পরাজয় অনিবার্য জেনে স্বপ্নদ্রষ্টা বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। দিবসটি উপলক্ষে ভোরে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময় পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতির পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। এ সময় বিউগলে বাজতে থাকে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর উপদেষ্টা পরিষদের সদস্যরা তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। মিরপুরের পাশাপাশি রায়েরবাজার বধ্যভূমিতেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাগর, ভোরেই রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। এ সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, এই মুহূর্তে মূলত বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং ছাত্র সংগঠন যেগুলো রয়েছে সেই সকল সংগঠনসমূহ তারা এসে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা অর্পণ করছেন এবং তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল তারা এসে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা ফুল দিচ্ছেন। এবং এরপর আমরা দেখা যাচ্ছে পিছনে বিএনপি পন্থী বেশ কিছু সংগঠন রয়েছে, সেগুলো তারা লাইনে আছেন যে এরপরে তারা এসে ফুলগুলো দিবেন। এবং আরেকটু দূরবর্তী জায়গায় দেখা যাচ্ছে যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল তারা এসেছেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এবং মূলত সকাল 9টার দিকে বিএনপির হাইকমান্ডের একটি দল তারা এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, এছাড়াও ছিলেন তাদের স্থায়ী কমিটির একাধিক সদস্য। এবং প্রত্যেকেই আসলে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে 9 মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধের আমরা যখন বিজয় লাভ করছি ঠিক তার আগ মুহূর্তে আসলে এই সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের যে মেধা, সে মেধা শূন্য করার একটি আপ্রাণ চেষ্টা করেছিল। এবং যার ফলে মূলত এই 50 বছর পার হওয়ার পরও বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক একটি শূন্যতা তৈরি হয়েছে, যেটির আসলে বলা যায় যে আমরা আসলে সেটির ফলাফল এখনো ভোগ করে যাচ্ছি, এই যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল তার ফলাফলে। তো আমরা সকাল থেকেই দেখছি যে যখন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি তারা একে একে তাদের শ্রদ্ধা জানান এবং তারা ফুল দিয়ে যেই ফুল অর্পণ করেন, তারপরেই সকাল 8:30টার দিকে এই স্মৃতিসৌধটি সেটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং এর পরপরই বিভিন্ন জায়গার যেই সংগঠনগুলো রয়েছে বা মানুষরা রয়েছে, জনসাধারণ রয়েছে, তারা একে একে এসে এখানে এসে তারা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। তো এই ছিল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সর্বশেষ অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত রাজনৈতিক দলসমূহ এবং অন্যান্য সংগঠনসমূহ তারা তাদের শ্রদ্ধা অর্পণ করে যাচ্ছেন। ইফতেখার, জানছিলাম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের খবর। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, এখনকার চিত্র কেমন দেখছেন সেখানে? 1971 সালের আজকের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নিশ্চিত বিজয় জেনেই পাকিস্তানি হানাদার বাহিনীরা কিন্তু শেষ মুহূর্তে জাতিকে মেধাশূন্য করার জন্য নির্মমভাবে হত্যা করেছিল। তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে তুলে নিয়ে আনা হয় এবং পরবর্তীতে তাদেরকে হত্যা করা হয়। এবং
বুদ্ধিজীবীদের হত্যা করার পর বড় একটি অংশ রায়ের বাজারের এই বধ্যভূমিতেই কিন্তু পাওয়া যায় বিজয়ের অর্জন পরবর্তী সময়ে, এবং সেই দিবসটিকে কেন্দ্র করেই কিন্তু প্রতি বছরের মতন এবারও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ এখানে সেই বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ তাদের স্মরণ করতে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সরকারের পক্ষ থেকে দুই উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, শিল্প উপদেষ্টা আদুলুর রহমান, তারা এসে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবং বামপন্থী যে সকল দলগুলো রয়েছে, জাসদ বাসদের নেতারাও এখানে এসেছিলেন। এছাড়া কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি সদ্য পদত্যাগকৃত উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া, যিনি ঢাকা 10 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তিনিও এসে ফুল দিয়ে গেছেন। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শহীদ বেদি যেটি রয়েছে সেখানে কিন্তু নানা শ্রেণীর পেশার মানুষ, বিশেষ করে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা ক্ষুদে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। এবং সবাই যেটি বলছিলেন যে মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে গণঅভ্যুত্থান দুটি আলাদা বিষয়, দুটিকে একত্র করা যাবে না, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশকে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল সেই দোসররা আবারও কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে একই কাজ করছে। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট যারা রয়েছেন তারা জুলাই অভ্যুত্থানের যারা অগ্রসৈনিক তাদেরকে টার্গেট করে যে পরিকল্পিত হত্যা করছে, তারা জুলাই অভ্যুত্থানের চেতনা এবং এর ইতিহাসকে নস্যাৎ করার একটি চেষ্টা করছে। সেই অপচেষ্টা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দরা। এখন পর্যন্ত রায়ের বাজার বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদনের এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। ইফতেখার। জানছিলাম রায়ের বাজার বধ্যভূমি থেকে শ্রদ্ধা নিবেদনের খবর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই অপরাধীদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। মোটরসাইকেলে গুলি করে পালিয়ে যাওয়া দুজন সন্দেহভাজন অপরাধীর পরিচয় জানতে পেরেছে পুলিশ। ডিএমপি থেকেও জনগণের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে অপরাধীদের ধরতে। অন্যদিকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছে ওসমান হাদিকে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। রাজধানীর বিজয়নগরে একটি মসজিদে জুমার নামাজ শেষে রিকশায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর প্রধান। জুবাইর, ওসমান হাদির চিকিৎসার সবশেষ কি খবর আছে আপনার কাছে? ইফতেখার, ওসমান হাদিকে কিন্তু এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আশঙ্কা মুক্ত কিন্তু নন, এবং মেডিকেল বোর্ডের যে সর্বশেষ তথ্য অনুযায়ী তারা যেটি বলছেন যে তার মস্তিষ্কে আঘাত হওয়ার কারণে সেটি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে তারা বলছেন তার ফুসফুসে কিন্তু সংক্রমণ দেখা দিয়েছিল, এবং সেটি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করছেন। মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু কাজ করা হয়েছে। আরেকটা বিষয়, এই যে হাদিকে এখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, এবং ডাক্তাররা তারা যেটি বলছেন যে এই মস্তিষ্কে তার যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এটির কারণে তার এই ঢাকা মেডিকেল কলেজে যেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেটি এখানে সাথে সাথে অস্ত্রোপচার করার কারণে সূক্ষ্মভাবে সেটি হয়েছে, এবং সেটির কারণে কিন্তু তিনি তার যেই যে কিডনি তার যে এখনকার যে পরিস্থিতি সেটি কিডনির যে চলাচল সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে, গতকালকে উন্নতি হয়েছে। একই সাথে আজকে তাদের পক্ষ থেকে গতকালকে যে ব্রিফিং করা হয়েছে সেটিতে তারা বলছেন তিনি কিন্তু এখনও আশঙ্কামুক্ত নন, এবং পরবর্তী যে সংবাদ সম্মেলন বা তারা যদি সেটি করেন এবং সেটিতে কিন্তু তারা আরও বিস্তারিতভাবে আমাদেরকে জানাতে পারবেন। তো এভার কেয়ার থেকে হাদির যে শারীরিক অবস্থা এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম ওসমান হাদির চিকিৎসার খবর। লাতিন বাংলা সুপার কাপে অব্যবস্থাপনার দায় এড়ালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্টতা নেই তাদের। কাফু ক্যানেজিয়া আসার কথা থাকলেও কেউই আসেননি। টুর্নামেন্ট নিয়ে উঠেছে অব্যবস্থাপনার অভিযোগ। টুর্নামেন্ট নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার পর 11 ডিসেম্বরের ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটি স্থগিত হয়ে যায়। বাফুফে জানিয়েছে দলগুলোর নিজ নিজ দেশে ফিরতেও জটিলতা সৃষ্টি হয়েছে। এসবের সঙ্গে তথা টুর্নামেন্ট আয়োজন করার সঙ্গেই তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি সংস্থাটির। শুধুমাত্র একটি দল গঠনে সহায়তা ও মাঠ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে বাফুফে।
আর এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।